হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকে স্বাগতরা। আজ আমরা আলোচনা করব আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট নিয়ে। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। আলো আলো এই জিনিসটা কি? আলো যদি না থাকতো আমরা কিন্তু কখনোই কোনো বস্তুকে দেখতে পেতাম না। একটা বিন্দু উৎস, সেখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়ে আমাদের চোখে পৌঁছায় এবং আমাদের দেখার অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে আলো। তো এই বিন্দু উৎসটা দিনের বেলায় যেমন সূর্য, আর রাত্রের বেলায় কোনো ইলেকট্রিক বাল্ব। তো এটাই হচ্ছে আলো। এরপর আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে চলে আসি, আলোর প্রতিফলন। তো মনে করুন এখানে একটা বাল্ব জ্বলছে। এই বাল্বটা রাখা আছে বায়ু মাধ্যমের মধ্যে। এই যে মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম। আর এই বায়ু মাধ্যমের মধ্যে একটা বই রাখা আছে। এখন এই আলোক উৎস থেকে নির্গত আলো এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসে এই বইয়ের পৃষ্ঠে আপাতিত হলো, দ্বিতীয় একটি মাধ্যমে আপাতিত হলো। তো এখন এই বায়ু মাধ্যম আর এই বইয়ের পৃষ্ঠের বিভেদ তলে এসে এই আলোটা পড়ছে। তো এই বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো বইয়ের ভিতরে প্রবেশ করবে আর কিছু পরিমাণ আলো বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে আমাদের চোখ রাখি তাহলে আমরা কি দেখতে পাবো? এই বইটিকে তো আমরা অবশ্যই দেখতে পাবো। তো এই যে ঘটনা, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। এই ঘটনার উপর ভিত্তি করে আলোর প্রতিফলন দুই রকমের হয়, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। এই যে দুটো প্রতিফলন, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন, দুটোই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। তো এই দুটো প্রতিফলন এর যে ভাগ, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন, জানার আগে আমরা প্রতিফলনের সূত্রটা একবার দেখে নিই। প্রতিফলনের সূত্র, মনে করুন একটা সমতল পৃষ্ঠ রাখা আছে, এর উপর একটা আলোক রশ্মি এসে পড়ল। এটাকে বলবো আপাতিত আলোক রশ্মি, এর নাম দিলাম এ ও। এই যে সমতল পৃষ্ঠ বা মসৃণ সমতল, এর উপর থেকে প্রতিফলিত হয়ে এটা ও বি পথে বেরিয়ে গেল। এখন এই যে বিন্দুটা আমরা পাচ্ছি ও বিন্দু, এই ও বিন্দুতে আমরা যদি একটা রেখা অঙ্কন করি, সেই রেখাটাকে বলা হয় অভিলম্ব। এটার নাম দিলাম ও এন। এখন আপাতিত রশ্মি এ ও এন অর্থাৎ অভিলম্বের সঙ্গে কোণ করে আই, অর্থাৎ আপাতন কোণ। আর যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে বি ও পথে, সেই রশ্মির সাথে যে যে অভিলম্বটা আমরা অঙ্কন করেছি ও এন, তার যে কোণ, তার নাম দিলাম আর। এখন প্রতিফলনের যে সূত্র, সেটা দুটো হয়। প্রথম সূত্র কি? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে অভিলম্বটা আমরা অঙ্কন করেছি, এই অভিলম্ব একই সমতলের উপর থাকবে। এটা তো আমরা একটা সাদা বোর্ড দেখতে পাচ্ছি, এই বোর্ডের উপরে এই ছবিটা আমরা আঁকলাম। তো মনে করুন এই বোর্ড বরাবর এসে এই ও বিন্দুতে আপাতিত হলো এ ও রশ্মিটা, আর আবার বোর্ড বরাবরই বেরিয়ে গেল এই ও বি রশ্মি। আর এই বোর্ডের উপরেই আমরা এন ও অভিলম্বটা অঙ্কন করলাম। তাহলে এটা একটা সমতলের উপরে থাকছে। এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? এই আপাতন কোণ অর্থাৎ আই প্রতিফলন কোণ আর এর সমান হয়। তো আই ইকুয়াল টু কী হয়? আর। এটা গেল দ্বিতীয় সূত্র। তো এই ছিল প্রতিফলনের দুটো সূত্র। এরপর আমরা চলে যাব নিয়মিত প্রতিফলনে। নিয়মিত প্রতিফলন, এক্ষেত্রে যে সমতলের উপর আলোক রশ্মি এসে আপাতিত হবে বা পড়বে, সেটা হবে মসৃণ সমতল পৃষ্ঠ, অর্থাৎ এটাকে কোনো মসৃণ দর্পণ বা আয়না ধরে নেওয়া যেতে পারে। এখন এর উপর একটা রশ্মি এসে পড়বে না। আগে যেরকম দেখলাম শুধুমাত্র এ ও রশ্মিটা এসে পড়লো, এখানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়বে। তো এখানে
একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ল, পড়ার সাথে সাথে এটা প্রতিফলিত হয়ে সামনের দিকে চলে গেল। যেহেতু এই রশ্মিগুলো সমান্তরাল ছিল আর এই যে যে সমতলটা ছিল সেটা মসৃণ, তাহলে যে রশ্মিগুলো বেরিয়ে যাবে অর্থাৎ প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে সেগুলো সমান্তরাল হবে। তো এখানে আমরা অনেকগুলো বিন্দু পাচ্ছি, এ বি সি নাম দিলাম। তো এই যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, এই বিন্দু দিয়ে আমরা যদি অভিলম্ব অঙ্কন করি তাহলে দেখতে পাবো এই অভিলম্বগুলিও সমান্তরাল, কারণ যে রশ্মিগুলো এসে পড়ছে সেগুলোও সমান্তরাল। আর কোথায় এসে পড়ছে? একটা মসৃণ সমতলের উপর। তো মসৃণ সমতলের উপর পড়ার ফলে এগুলো যখন প্রতিফলিত হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট অভিমুখে, তখনও এগুলো সমান্তরাল হয়েই প্রতিফলিত হচ্ছে। তো এই যে এখানে আমরা দেখছি যে রশ্মিগুলো আপাতিত হচ্ছে তো আপাতিত রশ্মি সেগুলো সমান্তরাল, এবং যে রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে তো প্রতিফলিত রশ্মি সেগুলো সমান্তরাল। তো এই দুটো রশ্মি সমান্তরাল হওয়ার ফলে এর যে আপাতন বিন্দু এই এ বি সি, এই বিন্দু তিনটি দিয়ে যদি আমরা লাইন টানি অর্থাৎ অভিলম্ব অঙ্কন করি তাহলে সেগুলো সমান্তরাল হয়। তো এর যে প্রপার সংজ্ঞা সেটা আমরা কিভাবে দেব? সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি মসৃণ সমতলের উপর আপাতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট অভিমুখে অগ্রসর হয়। তো যেহেতু এই আপাতিত রশ্মিগুলো সমান্তরাল, ফলে এই প্রতিফলিত রশ্মিগুলোও সমান্তরাল হয়। এই ধরনের যে প্রতিফলন এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তো এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তো বস্তুর যেহেতু প্রতিবিম্ব গঠিত হয় নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, সেই জন্যই আমরা যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই আমাদের প্রতিবিম্ব পাওয়া যাবে। তো এই গেল নিয়মিত প্রতিফলন। তো আমরা একটু আগে দেখলাম প্রতিফলনের সূত্র, সেখানে কি দেখেছি? আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। এখানেও যে আপাতন কোণ আমরা পেয়েছি এই অভিলম্বের সাথে প্রথম যেটার নাম দিই পি, পি এ এই আপাতন কোণ এর অভিলম্ব যদি আই হয়, এর আপাতন কোণ যদি আই হয়, এই অভিলম্বের সাথে যে কোণ করছে সেটা যদি আই হয়, আর এটা যে বরাবর প্রতিফলিত হয়ে যাচ্ছে সেই প্রতিফলন কোণ যদি আর হয়, সেই প্রতিফলন কোণ যদি আর হয় তাহলে আই ইকুয়াল টু আর হবে। এটা আমরা সূত্রতেই দেখেছি। তো এই গেল নিয়মিত প্রতিফলন। এরপর আসছে বিক্ষিপ্ত প্রতিফলনে। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা যে সমতলটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু মসৃণ সমতল ছিল, অর্থাৎ একটা দর্পণ। আর এই বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো মসৃণ সমতল বা দর্পণ ব্যবহার করা হয় না। এক্ষেত্রে অমসৃণ কোনো পৃষ্ঠ ব্যবহার করা হয়। তো এই যে ঢেউ খেলানো একটা পৃষ্ঠ বা অমসৃণ তল, এই তলের উপর সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এসে পড়ার ফলে কি হয়? এই আগের বার কি দেখলাম? তলটা ছিল মসৃণ থাকার ফলেই প্রতিফলিত আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু এখানে তলটা কিন্তু মসৃণ না অর্থাৎ অমসৃণ। তো এখন প্রতিফলিত যে রশ্মিগুলো সেগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ সমান্তরাল হবে না। তো এখন এই যে আমরা বিন্দুগুলো পাচ্ছি এ বি সি, এই বিন্দুগুলিতে যদি অভিলম্ব অঙ্কন করে অর্থাৎ একটা করে রেখা টানি অভিলম্ব, তাহলে আমরা কি দেখব? এই যে অভিলম্বগুলো সমান্তরাল না। কারণ কি? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ল, অর্থাৎ আপাতিত যে রশ্মিগুলো সেগুলো সমান্তরাল, কিন্তু বিক্ষিপ্ত বা প্রতিফলিত যে রশ্মি সেগুলো কিন্তু সমান্তরাল না, চারিদিকে ছড়িয়ে পড়ছে। ফলে এই এ বি সি এই বিন্দু দিয়ে যে ডটেড লাইন আমরা অঙ্কন করেছি অর্থাৎ অভিলম্ব টেনেছি সেগুলো কিন্তু সমান্তরাল হচ্ছে না।
তো এই বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কোনো প্রতিবিম্ব আমরা পাই না, ফলে আয়নায় যে আমরা প্রতিবিম্বটা দেখতে পাই সেটা বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে হয় না, সেটা নিয়মিত প্রতিফলনের ফলেই হয়। তো এই বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে তাহলে কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে আমাদের চারপাশের সমস্ত বস্তুকে আমরা দেখতে পাই। যেমন ঘরের দেয়াল, মেঝে, টেবিল, বই ইত্যাদি থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত দেয়ালটা বা সমস্ত বইটা দেখতে পাই। এছাড়া আছে সিনেমার পর্দা, সাদা আর অমসৃণ হয়, সেই জন্য সিনেমা হলে যে কোনো জায়গায় বসে আমরা উজ্জ্বল ছবি দেখতে পাই। তো এই গেল বিক্ষিপ্ত প্রতিফলন। এরপর আসছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। নিয়মিত প্রতিফলনের ফলে কি দেখলাম? যে আপাতিত সমান্তরাল রশ্মিগুলো নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো আপাতিত সমান্তরাল রশ্মি গুচ্ছের অনুরূপ হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে আপাতিত রশ্মিগুলোর সাথে প্রতিফলিত রশ্মিগুলোর আপাতিত যে রশ্মিগুলো সেগুলোর সাথে প্রতিফলিত রশ্মিগুলোর কোনো মিল থাকে না, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয় না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট দিকে যায়, ফলে সেই দিক থেকে তাকালে আমরা শুধুমাত্র সেই বস্তুটিকে চকচকে দেখতে পাই বা প্রতিফলক তলটিকে চকচকে দেখতে পাই। আর বিক্ষিপ্ত প্রতিফলনে যে প্রতিফলিত রশ্মিগুলো সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে কি হয়? যে কোনো এক জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওই প্রতিফলক তলটিকে বা বস্তুটিকে পরিষ্কারভাবে দেখতে পাই। 3 নম্বর যেটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে বস্তুর কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। তো এই গেল আর একটা, যেটা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা মসৃণ সমতল পৃষ্ঠ ব্যবহার করি, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমরা অমসৃণ প্রতিফলক তল ব্যবহার করি। এই গেল এর পার্থক্য। তো এরপর চলে আসবো প্রতিবিম্ব। প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা একটা সমতল দর্পণ নিলাম। এখন মনে করুন এই দর্পণের সামনে এখানে একটা বিন্দু রাখা আছে, বিন্দু উৎস, যেখান থেকে আলো নির্গত হয়। তো এখান থেকে একটি আলোক রশ্মি এই দর্পণের উপর এসে পড়ল লম্বভাবে। তো আমরা প্রতিফলনের সূত্রতে কি দেখেছি? আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, দুটো কোণের মান সমান হয়। যেহেতু এটা লম্বভাবে এসে পড়েছে তাহলে লম্বভাবেই প্রতিফলিত হয়ে যাবে। এই গেল একটা রশ্মি। এরপর দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি এই দর্পণের উপর এসে পড়লো বি বিন্দুতে, আর এই আগের যে বিন্দু সেটার নাম দিলাম ও। তো এই বি বিন্দুতে এসে পড়লো। এখন এই বি বিন্দু থেকে প্রতিফলিত তো হয়ে যাবেই। তো এখানে আমরা এই বি বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করি, এর কোণ দিলাম আই। তো আই সমান আর হবে, অর্থাৎ সেম কোণে এটা প্রতিফলিত হয়ে যাবে। আর এখন এই যে বিন্দু বি এবং এই বিন্দু ও, এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি বা বাড়িয়ে দিই, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটা হচ্ছে, আর যে বিন্দুটা কি, এই যে বিন্দু থেকে আলোক রশ্মিটা নির্গত হচ্ছিল সেই বিন্দুর প্রতিবিম্ব। যদি এই বিন্দুটার নাম এ দেয়া হয় তাহলে এর নাম দেওয়া হবে এ ড্যাশ, অর্থাৎ এই এ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে এই এ ড্যাশ। এখন এই প্রতিবিম্ব দু রকমের হয়। তার আগে বলে নিই এর যে প্রপার সংজ্ঞা সেটা আমরা কিভাবে দেব। যদি কোনো বিন্দু উৎস থেকে, এই যে বিন্দু উৎস, সেখান থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর গতিপথ পরিবর্তন করে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, এই যে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে এই দ্বিতীয় যে বিন্দু, এই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব।
এখন এখানে যদি আমাদের চোখ থাকে তাহলে আমরা কি দেখছি, প্রথমে যে আলোক রশ্মিটা এই দর্পণের উপর এসে পড়ল, এন ড্যাশ দর্পণ, এই দর্পণের উপর এসে পড়ল ও বিন্দুতে, সেটা আবার এই যে বরাবর এসে পড়েছে সেই বরাবর বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে এসে পড়েছে, 90 ডিগ্রি কোণেই বেরিয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কি দেখতে পাচ্ছি, আলোক রশ্মি এ বি পথে এ বি বিন্দুতে এসে পড়ল এবং সেখান থেকে বি সি পথে বেরিয়ে যাচ্ছে। তো এই যে বেরিয়ে যাচ্ছে এই ঘটনা, এটাকে বলা হয় অসৎ বিম্ব। আর বি বিন্দুটা আর এই ও বিন্দুটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে কি দেখছি, এ বিন্দুতে ঠিক এ ড্যাশ বিন্দুতে ঠিক এ বিন্দুর মতো একটা বিন্দু তৈরি হয়েছে। তো এই যে বিন্দু, এটা হচ্ছে সৎবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি দেখছি, দুই রকমের, সৎবিম্ব আর অসৎবিম্ব। এই যে প্রপার সংজ্ঞা সেটা আমরা কিভাবে দেব, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর অপর কোনো বিন্দুতে যদি মিলিত হয় এবং সেই বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি করে, সেটাই হচ্ছে প্রথম বিম্বর অর্থাৎ এই এ বিন্দুর সৎবিম্ব। আর অসৎবিম্বর যে সংজ্ঞা সেটা আমরা কিভাবে বলবো, কোনো বিন্দু উৎস সেখান থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর পরস্পর মিলিত না হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই যে ও বিন্দুতে পড়ার ফলে আবার ও বিন্দুর উপর দিয়েই বেরিয়ে যাচ্ছে, আবার বি বিন্দুতে পড়ার ফলে বিসি এর মধ্য দিয়েই বেরিয়ে যাচ্ছে, এই যে ঘটনা, এটাকে বলা হয় ওই দ্বিতীয় বিন্দুর অর্থাৎ এ ড্যাশ বিন্দুর এই যে ঘটনাটা ঘটছে, তখন এটাকে বলা হয় এটাকে এই এ বিন্দুর অসৎ প্রতিবিম্ব। তো এই গেল প্রতিবিম্বের দুটো ভাগ, সৎবিম্ব আর অসৎবিম্ব। তো এরপর আমরা দেখে নেব প্রতিবিম্বের বৈশিষ্ট্য। দর্পণ থেকে আরেকটা জিনিস এখানে বলে নিই, এই যে এ বিন্দুর যে দূরত্ব দর্পণ এন ড্যাশ, এই এন ড্যাশ থেকে এ বিন্দুর যে দূরত্ব এটা আর এ ড্যাশ বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব দুটো সেম হবে, অর্থাৎ এন এ ইকুয়াল টু এন এ ড্যাশ, এই দূরত্ব দুটো সেম। তো এরপর আমরা বৈশিষ্ট্য দেখে নিই। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান। আমরা দেখলাম দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এন এ ড্যাশ আর বস্তুর দূরত্ব এন এ, এই দুটো সমান। দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। তো এই এ বিন্দুর এর যতটা আকার হবে এ ড্যাশ বিন্দুর আকার ঠিক সেম হবে। তো এই গেল 2 নম্বর। এরপর সে 3 নম্বর, সমতল দর্পণে বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। 4 নম্বর কি, উৎপন্ন প্রতিবিম্ব বস্তু সমশিষ্ট হয়। 5 নম্বর, বিন্দু বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজী সরলরেখা দর্পণের উপর লম্ব হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ বিন্দু আর এই এ ড্যাশ বিন্দু, এদের যদি আমরা একসাথে যোগ করি, এদের যে সরলরেখা পাবো সেটা দর্পণের উপর লম্ব হবে, সেটা এখানে বলেছে 5 নম্বর পয়েন্টে। 6 নম্বর কি, দর্পণকে স্থির রেখে, অর্থাৎ দর্পণের নাম কি দিয়েছিলাম এন ড্যাশ, এই এন ড্যাশ দর্পণকে স্থির রেখে বস্তুকে দর্পণের দিকে যতটা এগিয়ে নিয়ে যাব প্রতিবিম্ব অর্থাৎ এ ড্যাশ ঠিক দর্পণের দিকে ততটা এগিয়ে আসবে। অর্থাৎ এই যে দর্পণ ছিল এন ড্যাশ, এটাকে স্থির রেখে এ বিন্দুকে যতটা দূরত্ব এগিয়ে নিয়ে যাব এ ড্যাশ বিন্দু ঠিক ততটা দূরত্ব এগিয়ে যাবে, কিংবা যদি এ বিন্দুকে যতটা দূরত্ব পিছিয়ে নিয়ে যাব এ ড্যাশ বিন্দু ঠিক ততটা দূরত্ব পিছিয়ে যাবে, এটাই বলেছে 6 নম্বর পয়েন্টে। তো এই গেল প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এরপর আমরা আসব প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন। আমরা প্রতিবিম্বতে কি দেখলাম, একটা দর্পণ নিয়েছিলাম। তো এখন প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন মানে এখানে কোনো একটা বস্তু রাখলে দর্পণের সেই বস্তুটার যখন প্রতিবিম্ব পাবো ঠিক
উল্টোভাবে পাবো। যেমন একটা উদাহরণ দিই, এখানে যদি আমরা ডিকে রাখি তাহলে এখানে যে ডি এর প্রতিবিম্ব যেটা আমরা পাবো সেটা ঠিক এরকম উল্টো হবে। কেননা আমরা এখানে বৈশিষ্ট্য কি দেখেছি, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান হবে এবং দর্পণকে স্থির রেখে কোনো বস্তুকে দর্পণের দিকে যতটা এগিয়ে নিয়ে যাব ঠিক ততটাই দূরত্ব এগিয়ে যাবে, বা পিছিয়ে নিয়ে যাবো ঠিক ততটাই দূরত্ব পিছিয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস, যে দূরত্ব সামনে থাকবে ঠিক সেই দূরত্ব প্রতিবিম্বের ক্ষেত্রেও সামনে থাকবে। এখান থেকে এই ডি এর সামনের দূরত্ব যতটা হবে, এখান থেকে এই প্রতিবিম্বের ক্ষেত্রেও ডি এর এই দূরত্বটাও সেম হবে। এর পেছনের দূরত্ব যতটা হবে প্রতিবিম্বের ক্ষেত্রেও এই দূরত্বটা সেম হবে। তো পার্শ্বীয় পরিবর্তন কোন কোন অক্ষরগুলোর হয়? বি, সি, ডি আর ই, এই অক্ষরগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে। আর এ, এইচ, আই, এম, ইউ, ও, টি এই প্রভৃতি এই সমস্ত অক্ষরগুলোর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। এই প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তনের কারণেই অ্যাম্বুলেন্স গাড়ির সামনেই অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে, শুধুমাত্র প্রতিবিম্ব পার্শ্বীয় পরিবর্তনের জন্য, যাতে গাড়ির সামনের গাড়ির চালক তার গাড়ির দর্পণে ওই লেখাটাকে সোজাভাবে দেখতে পেয়ে তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে দেয়, সেই জন্য অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে। তো এই গেল প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন। এরপরে আমরা দেখব, আমরা এতক্ষণ যে প্রতিবিম্বর ঘটনাটা দেখলাম সেটা শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রেই দেখলাম, একটি সমতল দর্পণ। এখন যদি দুটো সমতল দর্পণ ব্যবহার করা হয়, দুটি সমান্তরাল সমতল দর্পণ, অর্থাৎ দুটো দর্পণ সমান্তরালভাবে রাখা আছে, এরকম দর্পণ যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব পাবো সেটা তার সংখ্যা হচ্ছে অসীম সংখ্যক প্রতিবিম্ব পাবো এক্ষেত্রে, অর্থাৎ দুটো সমতল দর্পণের ক্ষেত্রে। আর যদি সমকোণে রাখা দুটো সমতল দর্পণ, একটা নিচে আছে একটা উপরে আছে, সেক্ষেত্রে আমরা কটা প্রতিবিম্ব পাবো? সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের সংখ্যা হবে তিনটি প্রতিবিম্ব পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোর প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট সেটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে।